বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে যাদের হিস্ট্রি মেজর, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর নিয়ে আজকে চলে এসেছি। তোমরা যদি চাও তাহলে প্রশ্ন উত্তরটা ভালো করে দেখতে পারো। ইতিহাস রচনার ক্ষেত্রে লেখমালা লিপির গুরুত্ব আলোচনা করো। লেখমালা ক্রমাগত আবিষ্কারে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে, সন্দেহ নেই। অতীত সম্পর্কে আমাদের খান বাংলার লেখমালার একটি নতুন মাত্রা সংযোজন করে। রাজারা অধিকাংশ ক্ষেত্রে লিপি জয়, ভূমি রাজস্ব ব্যবস্থা, শাসন পরিচালনা এবং অন্যান্য তথ্য লেখমালার মাধ্যমে জনসাধারণকে সরবরাহ করতে। অপরদিকে লেখমালাতে সাধারণ লোকেরাও অনুপস্থিত নন। অধ্যাপক দীনেশচন্দ্র সরকারের মতে এখন অব্দি প্রায় 70,000 লেখমালা আবিষ্কৃত হয়েছে এবং সময় ভারতীয় উপমহাদেশ, নেপাল ও বহির্ভারতের এদের নিষ্কৃষ্টি লক্ষ্য করা যায়। জাজ অনুযায়ী তৎকালীন সমস্ত প্রচলিত ভাষা এগুলি লেখা হতো, যেমন সংস্কৃত, প্রাকৃত ভাষা ইত্যাদি। বিভিন্ন আঞ্চলিক ভাষা যেমন তামিল, তেলুগু, কানাডা, বৈদেশিক ভাষা যেমন গ্রিক, আসামিয়া ব্যবহৃত হতো। বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখলে লেখমালা শুধুমাত্র প্রাচীন ইতিহাস না, সমকালীন ইতিহাস, ভাষা ও অনুধাবনের ক্ষেত্রেও অন্যতম সহায়ক। পরিসংখ্যান অনুযায়ী এখনও অবধি প্রায় 10,000 লেখমালা আবিষ্কৃত হয়েছে। বিশাল লেখমালা এই ভাণ্ডারে স্বভাবতই একই শ্রেণী হতে পারে না। চরিত্র অনুযায়ী লেখমালা সমূহকে আমরা প্রধান কয়েকটি শ্রেণীতে বিভাজন করেছি। দেশীয় লেখমালা বলতে আমরা ভারতীয় উপমহাদেশে প্রাপ্ত লেখমালাকে বুঝব। বিদেশীয় লেখমালা বলতে আমরা বুঝব বিদেশে প্রাপ্ত যেসব লেখমালা যাদের ভারতবর্ষের ইতিহাস সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। সিন্ধু সভ্যতার শিলমোহরগুলির মধ্যে অনেকগুলি বাণিজ্যিক পর্যটন করা যায়। ক্ষুদ্রাকৃতির শিলমোহরগুলি ব্যক্তির নাম ও অপেক্ষাকৃত বৃহৎ আকৃতির শিলমোহরগুলি বা লেখমালাগুলি বাণিজ্যিক পণ্যের নাম এবং কোথায় পাঠানো হচ্ছে তা নির্দেশ করত। হরপ্পা শিলমোহরে ধর্মভাবনার চিত্র আবশ্যক, তবে বাণিজ্যিক দলিল হিসাবে তাদের প্রাপ্য অনস্বীকার্য। যেহেতু হরপ্পা সভ্যতার লিপি এখনও অগঠিত, তাই খুব জোরের সঙ্গে শিলমোহরগুলিকে কেবলমাত্র বাণিজ্যিক লিপি করা যাবে না। প্রাচীন যুগে বাণিজ্যিক নিমগুলির নিজস্ব মুদ্রা প্রচলনের অধিকার ছিল এবং কি পরিচালনার জন্য নিজস্ব শিলমোহর ছিল। এদের অধিকাংশ অধুনারুপ্ত। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আর্যদের আদিবাসী উৎস অনুসন্ধানের ক্ষেত্রে আধুনিক ইরাক বা প্রাচীন ব্যাবিলনীয় 1900 খ্রিস্টপূর্বের যে সকল লেখমালা পাওয়া গেছে তা থেকে প্রাচীন অ্যাসিরিয়ানরা যে ইন্দো ইউরোপীয় ভাষা ব্যবহার করত তা প্রমাণ পাওয়া গেছে। প্রাচীন ভারতের ইতিহাস এইসব লেখমালাকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সরকারি লেখ সম্পর্কে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি: প্রশস্তিমূলক ও ক্ষমতায়ন সম্পর্কিত। প্রশস্তিমূলক লিপিগুলিতে অধিকাংশ ক্ষেত্রে প্রত্যক্ষভাবে রাজা এবং তার রাজনৈতিক কার্যবলী জড়িত থাকে। সেদিক থেকে দেখতে গেলে প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাস রচনার এদের গুরুত্ব অপরিসীম। কিন্তু প্রশস্তি রচনার রাজ অনুগৃহীত বলে নিরপেক্ষ ঐতিহাসিকরা ভূমিকা পালন করতে পারেন না। দৃষ্টান্ত হিসেবে কলিঙ্গের রাজ্য হারবেল, হাতিগম্ফা লেখমালা, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি ইত্যাদি উপস্থাপিত করা যেতে পারে। সমুদ্রগুপ্তের ব্যক্তিগত গুণাবলী এবং তার সাময়িক কর্তৃত্ব বর্ণনা করায় লেখক এত মনোযোগী যে অন্যান্য গুরুত্বপূর্ণ তত্ত্বগুলি তিনি আলোচনাই করেননি। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের জীবনী ও কর্তৃত্ব অনুধাবন করার প্রধান নির্ভরযোগ্য উপাদান হল এলাহাবাদ প্রশস্তি। রাজা ভোজের গোয়ালিয়র প্রশস্তিকে অপর একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থিত করা চলে। দেওপাড়া প্রশস্তি থেকে সেন রাজবিজয় সেনের বহুমুখী কার্যকলাপ জানা যায়, কিন্তু বেশিরভাগ সরকারি লেখক ভূমিদের সম্পর্কিত। রাজা বা তার প্রধান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে জমিদার করলে তারাই সরকারি স্বীকৃত স্বরূপ এই ধরনের লেখক উৎকীর্ণ হতো। এই শ্রেণীর লেখক সাধারণত তামার প্রাতে উৎকীর্ণ করা হতো। শিলাস্তম্ভে বা মন্দিরের গাত্রে এগুলি খোদাই করা হতো, তবে তা কালভাবে। এই লেখকগুলি সাধারণত তিনটি ভাগ: উপক্রমণিকা, দান বর্ণনা বা মূল বিষয় বা মূল অংশ, ও উপসংহার। উপক্রমণিকার সাধারণত থাকতো দাতা বা রাজার বংশতালিকা, আর থাকতো দাতা সম্পর্কে দু চারটি মত। মূল অংশ থাকতো গ্রহিতা বা সেবায়িতের বংশ পরিচয়, দানের উদ্দেশ্য, শর্তাবলী, প্রদত্ত জমির পরিমাণ ও সীমানা, জমির মূল্য ও জমি হস্তান্তরে নানা খুঁটিনাটি তথ্য। উপসংহারে থাকতো এই দানের যাতে আর কোনো ব্যক্তি বা রাজা আত্মসাৎ করতে না পারে সে সম্পর্কে কিছু সতর্কবাণী। লেখের উপকরণিকায় যেমন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির আভাস মিলে, তেমনই মূল অংশ থেকে রাজ্যের অর্থনৈতিক ও প্রশাসন সম্পর্কে কিছু ধারণা করা যায়। মানবজাতির ইতিহাস কোন একটি বিশেষ জাতীয় দ্বারা বিশেষ সময় গড়ে ওঠেন। সুপ্রাচীন কাল থেকেই বিভিন্ন জাতি তাদের বিশেষ অবদানের দ্বারা মানব সভ্যতা গড়ার কাজে সাহায্য করেছে। অধ্যাপক দীনেশচন্দ্র সরকার, ধর্মানন্দ কোশম্বী এবং অন্যান্যরা মনে করেন যে মানব সভ্যতার ভারতের প্রাচীন যুগের অবদান অন্যান্য যুগের তুলনায় অনেক বেশি। অথচ এই যুগের কালনাক্রমে কোনো লিখিত ইতিহাস নেই। প্রায় অন্ধকারাচ্ছন্ন অথচ সম্ভাবপূর্ণ এই যুগ সম্বন্ধে জানতে হলে আমাদের অলিখিত বিভিন্ন উৎসের উপর নির্ভর করতে হয়। এক্ষেত্রে আমাদের নির্ভরতা সবচেয়ে বেশি করে আসে লেখমালার উপর। লেখমালা বিভিন্ন শতপূর্ত ও সমসাময়িক বিশেষ প্রয়োজনে স্থায়ী বস্তুর উপর লেখা হয় বলে এর মধ্যে পরবর্তী লেখক হস্তক্ষেপ করতে পারে না এবং প্রয়োজনে পরিবর্ধিত করতে পারে না। যদিও অনেক ক্ষেত্রে সন তারিখের উল্লেখ থাকে না, কিন্তু রাষ্ট্রীয় বা অন্যান্য ব্যবহৃত লিপির সময় নির্ণয়ের জন্য পুরালেখবিদ্যা ক্যালিগ্রাফি সাহায্যে কৃষকরা লেখক ব্যবহৃত হরফের ভিত্তিতে লেখকটি কোন সময় নির্ণয় করেছে তা
জানতে পারে। এই থেকে ইতিহাসের সাক্ষ্য হিসেবে কোনো কোনো ক্ষেত্রে লেখমালা লিখিত পন্থী গ্রন্থের চেয়ে অনেক বেশি নির্ভরজনক, কারণ লিখিত সাহিত্যের রচনা অনেক ক্ষেত্রে সময় সম্বন্ধে মনোযোগী নন এবং বহু ক্ষেত্রে মূল রচনাকে একাধিক সংস্কার করা হয়েছে। কিন্তু এই কারণে যদি আমরা ভাবি যে লেখমালা বা লিখিত সাহিত্য পরস্পরের প্রতিপক্ষ, তাহলে আমাদের চিন্তাকে অসম্পূর্ণ মনে করতে হবে। পক্ষান্তরে লেখমালা এবং সাহিত্য পরস্পরের পরিপূরক এবং সহায়ক হয়। লিখিত বিবরণের তত্ত্বে প্রত্নতাত্ত্বিক প্রমাণ সংযোজন দৃঢ় এবং অস্থায়ী হয়। অন্যথায় প্রত্নতাত্ত্বিক বিবরণে লিখিত সমর্থ পাওয়া গেলে ইতিহাস তত্ত্বকে গভীরভাবে বিশ্লেষণ করা সম্ভব। প্রাচীন ভারতীয় লেখমালাকে ঐতিহাসিকরা প্রাথমিকভাবে রাজনৈতিক ইতিহাস, বংশগুলির ইতিহাস, শাসকদের পূর্বপর্য নির্ণয় ইত্যাদির জন্য বহুল ব্যবহার করতেন। ইদানিং লেখ এবং তথ্যগুলিকে প্রশাসনিক, আর্থসামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাস রচনার জন্য নিয়মিত ব্যবহার করা হয়েছে। এই প্রসঙ্গে বিশেষ করে আদি মধ্যকালীন তাম্রশাসনগুলির উল্লেখ করা প্রয়োজন। তাম্রশাসনগুলি মূলত জমিদারি দলিল। কোনো শাসকের আমলে কোনো অঞ্চল থেকে এগুলি জারি করা হয়েছিল এবং কোন অঞ্চলের প্রদত্ত জমি অবস্থিত ছিল তার বিচার করলে এই শাসকের অধীনস্থ ভূখণ্ডের ভৌগোলিক এলাকা অনুমান করা যায়। তাম্রশাসনের ভূমিকায় শাসক ও তার পূর্বপুরুষের বিধিক রাজনৈতিক কীর্তি কাহিনীর দ্বারস্থ রাজনৈতিক ইতিহাসের পুনর্গঠন করা হয়েছে। কিন্তু তাম্রশাসনের মুখ্য অংশ, যেখানে জমিদারির খুঁটিনাটি লিপিবদ্ধ করা হয়, দান, গৃহীতা পরিচয়, কোন ধর্মচারণের জন্য এই ভূমি সম্পদ প্রাপ্ত, প্রদত্ত সীমানা বর্ণনা, রাজপুরুষের তালিকা, উপস্থিত বৈশিষ্ট্য ব্যক্তিদের উল্লেখ, যাদের ভূমিকা প্রায় স্বাক্ষরের মতো বিহিত করলে তালিকা ইত্যাদি দেওয়া থাকে। প্রাচীন যুগের আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবন অনুধাবনের জন্য এই তথ্যগুলি তৎপর্য অপরিসীম। বহুক্ষেত্রে তথ্য বাস্তব অবস্থার ইঙ্গিতবহ। সেই কারণে পব্লিক বর্ণনার তুলনায় তাম্রশাসনের তথ্য অনেক ঐতিহাসিকের কাছে অধিকতর রাহ। লেখমালা থেকে প্রাপ্ত তথ্য আবার অনেক ক্ষেত্রে ধর্মশাস্ত্রের নির্দিষ্ট আচার আচরণের অনুসরণ করে না। ভারতীয় সমাজ যে কেবল শাস্ত্রীয় শাসনের দ্বারা চালিত ও পরিবর্তনবিহীন অটল ছিল না, তার যথেষ্ট প্রমাণ লেখমালায় পাওয়া যায়। তবে একথা ঠিকই যে লেখমালায় প্রতিভা সমাজের প্রধানত শাসনগোষ্ঠীর উচ্চকোটির ক্ষমতাবান ও প্রভাবশালী ব্যক্তিদের কথাই বেশি থাকে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ছবি এই তথ্যসমূহে যৎসামান্যই থাকে।